আজকের ভিডিওতে রায়মাটির ফসফিতা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাভাবিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি, এই নিয়মে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 25 নাম্বার থেকে 50 নাম্বারে করা হয়েছে। তাহলে আমরা নাম্বার বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের পাঠ্য বই থেকে পড়তে হবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এরপর আছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এরপর আছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। এগুলি তোমাদের পাঠ্য বই থেকে পড়তে হবে। আর তোমাদের এখানে নাম্বার বিভাজনটা করে দেওয়া আছে, তোমরা দেখে নাও, যার পূর্ণমান হচ্ছে 50 মার্ক। প্রশ্নপত্রটি সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। এক আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান, এটা হবে ঋগ্বেদ। এরপর 2 আছে মেগালিথ বলা হয়, এটা হবে বড় পাথরের সমাধিকে। এরপর 3 জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো, এটা হবে তীর্থঙ্কর। এরপর 4 পিটক কথার অর্থ হলো, এটা হবে ঝুড়ি। এরপরে 5 মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো, এটা হবে আহার। এরপরে 2 থেকে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে আছে 1 মধ্যম প্রতিপদা, এটা হবে গৌতম বুদ্ধ। এরপর 2 আছে গুপ্ত সম্রাট, এটা হবে সমুদ্রগুপ্ত। এরপর 3 আছে কুষাণ সম্রাট, এটা হবে কনিষ্ক। এরপর 4 আছে মৌর্য সম্রাট, এটা হবে অশোক। এরপর 5 আছে নন্দ রাজা, এটা হবে ধননন্দ। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। এরপর 2 আছে সকলোত্তর পথনাথ কাকে বলা হতো? সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনকে বলা হতো। এরপর 3 আছে আলেকজান্ডারের সেনাপতির নাম কি? আলেকজান্ডারের সেনাপতির নাম সেলিউকাস নিকেটর। এরপর 4 আছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। এরপর 5 আছে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কুজুল কথফিসেস। এরপরে 4 দিকে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 আছে ঠিক ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত, এটা ভুল হবে। এরপর 2 আছে শূন্যস্থান পূরণ করো। ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন, এটা হবে মেগাস্থিনিস। এরপরে 3 আছে ঠিক ভুল লেখো। জিন্দ আবিস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, এটা ভুল হবে। এরপর 4 আছে বেমানান শব্দটি লেখো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি, এদের মধ্যে নৃপতি হবে বেমানান শব্দ। এরপরে 5 আছে বেমানান শব্দটি লেখো, এটা নাসিক লেখো, মহাস্থানগড় লেখো, অস্ত্রশাস্ত্র কালে লেখো। এগুলির মধ্যে হবে অর্থশাস্ত্রটা, এটা হবে বেমানান শব্দ। এরপরে 6 আছে শূন্যস্থান পূরণ করো। সকারি বলা হয়, এটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। এরপরে 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে ত্রিরত্ন কে? এর উত্তরটি হলো জৈন ও বৌদ্ধ দুই ধর্মেই ত্রিরত্ন এর ধারণা আছে। জৈন ধর্মে ত্রিরত্ন হলো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। আর বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন হলো বুদ্ধ, ধর্ম ও সংঘ। দুটি ধর্মে একটিকে রত্ন বলা হয়, সংখ্যায় 3টি বলে একসঙ্গে ত্রিরত্ন বলা হয়। এরপরে 2 আছে শ্বেতাম্বর কাদের বলা হয়? এর উত্তরটি হলো জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। এরপরে
তিনে আছে পঞ্চমহাব্রত কি? জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম মহাব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। এরপরে 4 আছে বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি? এর উত্তরটি হলো বৈদিক যুগের সমাজ 4 ভাগে ভাগ ছিল। এই ভাগগুলি হলো 1 হচ্ছে ব্রাহ্মণ, 2 হচ্ছে ক্ষত্রিয়, 3 হচ্ছে বৈশ্য ও 4 হচ্ছে শূদ্র। এরপরে 5 আছে আইহোল প্রশস্তিকে রচনা করেন। আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি ও কোন রাজার প্রসঙ্গে এটি রচিত হয়? এটি হচ্ছে রাজা হর্ষবর্ধনের প্রসঙ্গে রচিত হয়। এরপর 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে টিকা লেখো চতুরাশ্রম। এর উত্তরটি হলো পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। এরপর আছে গার্হস্থ্যাশ্রম, গুরুগৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন যাপন করাকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। এরপর আছে বানপ্রস্থাশ্রম, সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। এরপর আছে সন্ন্যাস আশ্রম, শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এরপরে 2 আছে টিকা লেখো ষোড়শ মহাজনপদ। এর উত্তরটি হলো জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়। ষোড়শ মহাজনপদের 16টি মহাজনপদ হলো 1 কাশী, 2 কৌশল, 3 অঙ্গ, 4 মগধ, 5 বিজি, 6 মল্ল, 7 চেদি, 8 বৎস, 9 কুরু, 10 পাঞ্চাল, 11 মৎস্য, 12 সুসেন, 13 অশ্মক, 14 অবন্তী, 15 গান্ধার এবং 16 কম্বোজ। অবস্থান 16টি মহাজনপদের মধ্যে একমাত্র অশ্মক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি সবগুলি ছিল উত্তর ভারতে। শক্তিশালী 4টি মহাজনপদ 16টি মহাজনপদ ক্রমে শক্তি হারিয়ে শেষে 4টি শক্তিশালী মহাজনপদ 1 হচ্ছে কৌশল, 2 মগধ, 3 বৎস ও 4 অবন্তী হিসেবে গড়ে উঠেছিল। এদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এরপরে 3 আছে টিকা লেখো 10 রাজার যুদ্ধ। এর উত্তরটি হলো ঋগ্বেদে যেসব যুদ্ধের কথা উল্লেখ আছে তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। যুদ্ধের 2টি পক্ষ। এই যুদ্ধ হয়েছিল ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য, পুরু, যদু, অনু, তুর্বস প্রভৃতি 10টি গোষ্ঠীর রাজার মিলিত জোটে। যুদ্ধের কারণ রাজা সুদাস বিশ্বামিত্রকে প্রধান পুরোহিত পদ থেকে সরিয়ে বশিষ্ঠকে পুরোহিত নিয়োগ করলে যুদ্ধ বাধে। তাছাড়া নদীর জল ও জমি দখলের জন্যও তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। এরপর হচ্ছে যুদ্ধের ফল। এই যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা সুদাস জয়ী হয়েছিল। অনেকে বলেন ভরত গোষ্ঠীর নাম থেকে আমাদের দেশের নাম ভারত হয়েছে। এরপরে 7 থেকে আছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে তৈরি করে নেব। এই যে বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে
রাখতে হতো, এই জন্য বেদের আর এক নাম শ্রুতি। এরপর এটা হচ্ছে বেদ শুনে শুনে মনে রাখা কারণ। বেদ শুধুমাত্র শুনে শুনে মনে রাখা কারণ হলো লিপি না থাকা। প্রত্নতাত্ত্বিকরা বৈদিক যুগে কোনো লিপির খোঁজ পাননি, অর্থাৎ বৈদিক যুগে কোনো কিছু লিখিত ছিল না। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। গুরু তার শিষ্যদের মুখে মুখে যা শেখা দেন, শিষ্যদের তা শুনে শুনে মুখস্থ করতে হতো। এরপর দুই আছে মুখস্থ করার উপর জোর দেওয়া। বৈদিক যুগের শিক্ষা সম্পূর্ণভাবে মুখস্থ ও সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হতো। এরপর আছে এখানটা বলে দেব যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। বেদ ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। এরপর আছে গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা। তখন গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হতো। এরপর আছে আত্মরক্ষা ও অস্ত্র শিক্ষা। ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালানো শিখত। এরপর আছে চিকিৎসা। তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। নাচ গান, ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গান ও শিখত। এর সঙ্গে বলে দেবে এই যে এখানটায় এই যে বৈদিক যুগের শিক্ষার্থীরা সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষা লাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার কথা ছিল। বিশেষ স্নান থেকে স্নাতক কথাটি এসেছে। 12 বছরের শিক্ষা গ্রহণের পর সমাবর্তন অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। এতটা বলে দেবে। এরপরে দুই আছে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো। এর উত্তরটি হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানার উল্লেখযোগ্য উপাদানগুলি হলো কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থিনিসের ইন্ডিকা, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, অশোকের শিলালিপি সমূহ প্রভৃতি। মৌর্য শাসন ব্যবস্থা। মৌর্য শাসন ব্যবস্থাকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়, যেমন কেন্দ্রীয় শাসন। মৌর্য শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্থান ছিল রাজার। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। বিচার বিভাগে সর্বা ছিলেন রাজা, তবে তাকে সাহায্য জন্য ধর্মস্থানীয় ও কণ্টকশোধক নামক দুই ধরনের সহকারী বিচারালয়ের কথা অর্থশাস্ত্রে পাওয়া যায়। সুবিশাল মৌর্য সাম্রাজ্যের পরিচালনার জন্য 6 ভাগে বিভক্ত উন্নত সামরিক বাহিনীর অস্তিত্ব লক্ষণীয়। রাজার আয়ের উৎস ছিল ভাগ, ভোগ, বলি, কর প্রভৃতি বিভিন্ন প্রকার রাজস্ব। এরপর হচ্ছে পারদর্শিক শাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য মৌর্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে বিভক্ত করা হয়। প্রদেশগুলিকে জেলা ও জেলাগুলিকে গ্রামে বিভক্ত করা হতো। প্রদেশে শাসনকর্তা আর্যপুত্র, জেলা শাসনকর্তা সন্নিধাত্রী ও সমাহর্ত্রী এবং গ্রামের শাসনকর্তা গ্রামিক ও গোপ নামে পরিচিত ছিল। পাটলিপুত্রের শাসন ও নগর শাসন। মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র নগরের শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব 30 জন সদস্য বিশিষ্ট একটি সংগঠনের উপর ন্যস্ত ছিল। 5 জন করে সদস্য নিয়ে গঠিত 6টি ভিন্ন ভিন্ন পরিষদ বিভিন্ন কার্য পরিচালনা করত। এদের দায়িত্ব ছিল শিল্প পরিচালনা, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, বিদেশিদের তত্ত্বাবধান, জন্মমৃত্যুর পরিসংখ্যান, লিপিবদ্ধকরণ, শিল্পজাত দ্রব্যের বিক্রয় ব্যবস্থা, বিকৃত শিল্প পণ্যের উপর 1/10 শুল্ক আদায় ব্যবস্থা করা প্রভৃতি। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত সাম্রাজ্য অশোকের আমলে সুশাসন ও চরম উৎকর্ষতা লাভ করে, কিন্তু তার উত্তরাধিকারীদের দুর্বলতা সে গৌরব বজায় রাখতে পারেনি। এরপরে 3 আছে নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কি। এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক ধর্ম আন্দোলনের ক্ষেত্রে ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। এই সময় প্রাচীন বৈদিক ধর্মের বিরোধিতা করে ভারতবর্ষে জৈন, বৌদ্ধ ও আজীবিক সহ 63টি ধর্মের আবির্ভাব হয়েছিল। বিভিন্ন কারণে এই নব্যধর্ম আন্দোলন গড়ে উঠেছিল। নব্যধর্ম আন্দোলনে গড়ে ওঠার কারণসমূহ: 1. ধর্মীয় কারণ। প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম প্রাঞ্জলতা হারিয়ে জটিল, ব্যয়বহুল, দুর্বোধ্য ক্রিয়াকর্ম ও আচার অনুষ্ঠান এবং পুরোহিত শ্রেণীর নির্ভর হয়ে ওঠে। পুরোহিত শ্রেণী প্রতিপত্তি ও
ক্রমবর্ধমান চাহিদা ধর্মকে জটিল করে তোলে। এরপর 2 হচ্ছে সামাজিক কারণ, বৈদিক সমাজ ব্যবস্থা প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার জন্য অনেকাংশে দায়ী ছিল। সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সর্বোচ্চ, তারা সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করলেও কোনো প্রকার কর প্রদান করতেন না। ক্ষত্রিয়দের হাতে অর্থ থাকলেও সামাজিক মর্যাদা ছিল না। ক্ষত্রিয়রা এই সামাজিক মর্যাদা আদায়ের জন্য নব্য ধর্ম আন্দোলনকে স্বাগত জানায়। প্রাচীন বৈদিক সমাজে নারীদের মর্যাদা ছিল না, নারীদের চরম ঘৃণার চোখে দেখা হতো। অন্যদিকে বৌদ্ধ ধর্মে আবির্ভাবে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিক কারণ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পূর্ব ভারতে অর্থনৈতিক রূপান্তর ঘটে। এর মূলে ছিল লোহা দিয়ে তৈরি কৃষি সরঞ্জাম ও গো সম্পদ। এ সময়ে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে পশু বলি দেওয়ার জন্য গরু ছিল অন্যতম উপাদান। এ কারণে স্বভাবতই গো সম্পদ অভাবনীয়ভাবে হ্রাস পেলে কৃষিকাজ ব্যাহত ও অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে নতুন শ্রেষ্ঠী সম্প্রদায়ে ধনসম্পদের অভাব না থাকলেও তাদের সামাজিক মর্যাদা ছিল না। সম্পদ এক শ্রেণীর হাতে কুক্ষিগত হয়, সাধারণ মানুষের অবস্থা অপরিবর্তিত থাকে। বৈশ্যরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য ব্রাহ্মণ্য ধর্মে বিরোধিতা করে নব্য ধর্ম, জৈন ও বৌদ্ধ ধর্মমতকে সমর্থন করে, নতুন ধর্মমতের উত্থানে সহায়তা করে। নব্য প্রতিবাদী এই ধর্মগুলির ধর্মীয় জটিলতা দূর করে সরল জীবনযাপন, সামাজিক সাম্য প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের সমর্থন লাভ করে। তাহলে আজকের ভিডিওতে আমরা 6ষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ে যে 1 নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।